আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই মেগাহাউস রিয়েলটি সংবাদ শিরোনাম। ট্রাম্পের গলফ মাঠের কাছে গোলাগুলি, হত্যা চেষ্টা বলছে এফবিআই। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই, মন্তব্য বাইডেনের। নিউ ইয়র্কে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। ছাত্র আন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের তথ্য চায় জাতিসংঘের তদন্ত দল। এবং ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। শুনছিলেন মেগাহাউস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্প তার নিজ মালিকানাধীন মাঠে গলফ খেলার সময় পাশেই গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি, নিরাপদে সরে যান ট্রাম্প। তবে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ধারণা করছে এর মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় রোববার বেলা ১:৩০টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির পর অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন ওই বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান। এরপর তারা অন্তত ৪টি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী একজন ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্থার কাছে ওই গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় এবং বন্দুকধারীকে আটক করা হয়। অপরদিকে এক বিবৃতিতে এফবিআই বলেছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে এফবিআই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ মাঠের কাছে গুলির ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। স্থানীয় সময় ১৫ সেপ্টেম্বর দুপুরে ট্রাম্পের নিজ গলফ মাঠের কাছে গুলির ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনার পর হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দুজনকেই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। ট্রাম্প নিরাপদ আছেন জেনে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন, আমি অনেকবার বলেছি আমাদের দেশের রাজনৈতিক সহিংসতা বা যে কোনো সহিংসতার স্থান নেই। একই সঙ্গে পাম বিচের কাছে গুলির ঘটনার পর সাবেক প্রেসিডেন্টকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ায় সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানান তিনি। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসও গলফ ক্লাবের মাঠের কাছে গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। এক্সে দেয়া পোস্টে কামালা বলেন, ফ্লোরিডার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ মাঠের কাছে গুলি চালানোর রিপোর্ট সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে এবং তিনি আনন্দিত যে ডোনাল্ড ট্রাম্প নিরাপদে আছেন। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গলফ মাঠের কাছে গুলির ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছুই তাকে দমাতে পারবে না। তিনি কখনো আত্মসমর্পণ করবেন না। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির এই বিবৃতি প্রকাশ করেছে। গুলির পরপরই ঘটনাটি জানায় ট্রাম্পের প্রচার শিবির। এক বিবৃতিতে তারা বলেন, মাঠে ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন তার কাছাকাছি গুলি চালানো হয়, তবে তিনি নিরাপদে আছেন। এরপরে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্পের বিবৃতি প্রকাশ করে তার প্রচার শিবির। বিবৃতিতে ট্রাম্প বলেন, তার কাছাকাছি স্থানে গুলি চালানো হয়েছে, তবে গুজব নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে তিনি বলতে চান তিনি নিরাপদ ও ভালো আছেন। ট্রাম্প আরও বলেন, কিছুই তাকে দমাতে পারবে না, তিনি কখনোই আত্মসমর্পণ করবেন না। তাকে সমর্থনের জন্য তিনি সবসময় তার সমর্থকদের ভালোবেসে যাবেন। ২ মাস আগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। এ সময় একটি গুলি তার ডান দিকের কান ছুঁয়ে যায়। ওই ঘটনায় ট্রাম্প সামান্য আহত হন এবং অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট NYPD। স্ট্যাটেন আইল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩টি বাইক জব্দ এবং ৩ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ২ পুলিশ কর্মকর্তা। NYPDর পরিসংখ্যান তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত কমপক্ষে ৪৫০ অবৈধ ২ চাকার গাড়ি আটক করা হয়েছে, যা গত ২ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। নিরাপত্তা উদ্বেগে কমিউনিটির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান অ্যাসিস্ট্যান্ট চিফ জোসেফ।
তিনি সতর্কতার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। নিউ ইয়র্ক জুড়ে বাড়তে থাকা অবৈধ মোটরসাইকেল, স্কুটি ও মপেডের বিরুদ্ধে জোরালো অভিযানে নেমেছে পুলিশ। বডি ক্যামেরায় দেখা যায় স্ট্র্যাটেন আইল্যান্ডে ছুটতে থাকা এক মোটরসাইকেল থামানোর চেষ্টা করছেন এনওয়াইপিডি কর্মকর্তা। আরেক বেপরোয়া চালককে থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও 2 পুলিশ সদস্য। রাতেও সিটির বিভিন্ন স্থানে নিজেদের অভিযান অব্যাহত রাখছেন তারা। ট্রাফিক আইন ভঙ্গের কারণে চালকদের সড়কের পাশে থামিয়ে জরিমানা করা হচ্ছে। ক্ষেত্র বিশেষে তাদের গ্রেপ্তারও করছেন পুলিশ সদস্যরা। নাম্বার প্লেটবিহীন ও অবৈধ মোটরসাইকেলগুলো জব্দ করে সেগুলো পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। প্রথমে কয়েকটি এলাকায় শুরু হলেও পুরো স্টেট জুড়েই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান অ্যাসিস্ট্যান্ট চিফ। বেপরোয়া চালকদের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনায় আহত হন পথচারীরা। এছাড়া বাইকের মাধ্যমে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনাও অহরহ ঘটে থাকে। তাই অবৈধ যানবাহন উচ্ছেদ করে বাসিন্দাদের নিরাপদ সড়ক উপহার দিতে চান পুলিশ কর্মকর্তারা। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেলে। অভিবাসীদের তাড়িয়ে দেয়া নিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন ওহাইওর স্প্রিংফিল্ডের হেইশিয়ান আমেরিকানরা। গত মঙ্গলবারের প্রেসিডেন্ট বিতর্কে ট্রাম্প দাবি করেন স্প্রিংফিল্ডের অভিবাসীরা পোষা প্রাণী ধরে খেয়ে ফেলেন। এই দাবির প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়েছেন হেইশিয়ান আমেরিকান কমিউনিটি। ট্রাম্পের দাবিকে ষড়যন্ত্র তত্ত্ব আখ্যায়িত করে কমিউনিটির নেতারা বলেন হেইশিয়ান আমেরিকানদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। রিপাবলিকান প্রার্থী জেনে বুঝেই স্বার্থ আদায়ে এমন অদ্ভুত অভিযোগ করেছেন। ওহাইওর স্প্রিংফিল্ডে প্রায় 15,000 হেইশিয়ান বাস করেন, যাদের বেশিরভাগই বৈধ পথে আমেরিকায় এসেছেন। এই হেইশিয়ানদের নিয়ে নির্বাচনী বিতর্কে অদ্ভুত এক দাবি করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পোষা প্রাণী খেয়ে ফেলার অভিযোগের কোনো ভিত্তি নেই জানিয়ে একে ষড়যন্ত্র তত্ত্ব বলে দাবি করেছেন হেইশিয়ান কমিউনিটি হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টারের ভাইলস ডোরসেইনভিল। হেইশিয়ান আমেরিকান প্রতিনিধি ড্যানিয়েল মৌডি বলেন, মিথ্যা ও ভিত্তিহীন দাবির মাধ্যমে জনসমর্থন আদায়ের পুরনো কৌশলের অংশ হিসেবেই হেইশিয়ান আমেরিকানদের ঘিরে গুজব ছড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণত অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। তবে এবার তাদের বিরুদ্ধে পোষা প্রাণী খেয়ে ফেলার অভিযোগ যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি উদ্বেগে পড়ে গেছেন স্প্রিংফিল্ডের হেইশিয়ান আমেরিকানরা। সংবাদের রিপোর্ট জানিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। ছাত্র আন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের তথ্য চায় জাতিসংঘের তদন্ত দল। এবং ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। সম্মানিত সুধী এলাকাবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও জালালাবাদবাসীর মিলন মেলা। উক্ত অনুষ্ঠানে আপনাদের সব পরিবারে সবান্ধবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। 22 সেপ্টেম্বর 2024 রবিবার সন্ধ্যা 6টা, কুইন্স প্যালেস, 371157 স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377। আমন্ত্রণ ক্রমে মোহাম্মদ শাহিন কামালি সভাপতি, মইনুল ইসলাম সাধারণ সম্পাদক। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল,
রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে স্থবির হয়ে পড়েছিল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। তবে হাসিনা সরকারের পতনের পর ঢাকা ও ইসলামাবাদ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নিঃশব্দে কাজ করছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। কূটনৈতিক নানা ডামাডোলের মধ্যেই পাকিস্তানের সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠক হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে কয়েক মাস সহিংস বিক্ষোভের পর গেল 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাটি অবশ্যই ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের দরজা খুলে দিয়েছে। আরও বলা হয়, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যে টেলিফোনেও যোগাযোগ হয়েছে। উভয় পক্ষের নিয়মিত এই যোগাযোগ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশা পুনরুজ্জীবিত করেছে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রক্রিয়া পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পরিচালিত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থা এ তথ্য জমা দিতে পারবেন। আন্দোলন ঘিরে সংঘটিত বিভিন্ন ঘটনা যেগুলো কোনো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়নি, সেসব বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। জাতিসংঘ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে 16 সেপ্টেম্বর এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাক্ট ফাইন্ডিং দল সত্য উদ্ঘাটন, দায় দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনসমূহ ও তাদের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করার জন্য দায়িত্ব পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সব ব্যক্তি, গোষ্ঠী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তদন্ত দল ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, চিকিৎসা পেশাজীবী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণেরও পরিকল্পনা করেছে। এক্ষেত্রে তদন্ত কাজটি যে কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত হবে। রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনায় নিন্দা জানান আয়োজকরা। এসব ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে ধারণ করার আহ্বান জানান বক্তারা। সোমবার সকাল থেকে নগরীতে শুরু হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশ্নে জুলুস ও ধর্মীয় মিছিল। এ সময় রাজপথে চলতে থাকে কোরআন শরীফ তেলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। এ সময় প্রিয় নবীর শানে দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।
এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। রেবন্ত রেড্ডির নেতৃত্বাধীন সরকার এবার তৃতীয় লিঙ্গের মানুষদের ট্রাফিক নিয়ন্ত্রণের চাকরিতে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যা চিরাচরিত ধারা ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, সবার সমান অধিকারকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় তৃতীয় লিঙ্গের মানুষদের বেছে নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত করা হবে। হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশ তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করবে। সরকারের মতে এই উদ্যোগের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হবে। ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকারি সূত্র জানায়, নিয়োগকৃত তৃতীয় লিঙ্গের কর্মীদের জন্য বিশেষ পোশাক তৈরি করা হবে এবং তারা 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। চাকরির নিয়ম অনুযায়ী তারা বেতন সহ সব রকম সুবিধা পাবেন। প্রশিক্ষণের পর হায়দ্রাবাদে তাদের নিয়োগ দেওয়া হবে এবং ধীরে ধীরে পুরো রাজ্যে এই কার্যক্রম প্রসারিত করা হবে। কংগ্রেস সরকারের দাবি, এই পদক্ষেপ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে নজিরবিহীন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও বলেছে, তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন দেবে না। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান হবে না, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে গাজায় যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনায় সমর্থন দেওয়ার ইচ্ছে নেই সংযুক্ত আরব আমিরাতের। যখন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যে সরকার ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে এবং সততা, যোগ্যতা, স্বাধীনতা ও সম্মানের সঙ্গে পরিচালিত হবে, আরব আমিরাত তাকে সব ধরনের সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত থাকবে। চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন বেবিনকা। স্থানীয় সময় 16 সেপ্টেম্বর সকাল 7:30 নাগাদ সাংহাইয়ের পূর্ব লিনগাং নিউ সিটির উপকূলীয় এলাকায় ঝড়টি আছড়ে পড়েছে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অফিস। 1949 সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে বেবিনকাকে। রাজ্যের গণমাধ্যম জানিয়েছে, ওই বছর টাইফুন গ্লোরিয়া এমন তীব্র শক্তি নিয়ে আঘাত এনেছিল। ঝড়ের কারণে সাংহাই মহানগর এলাকার হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের দুটি প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এছাড়া রাজ্যের সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। মহাসড়কগুলোতে যান চলাচল স্থগিত করা হয়েছে। সাংহাইয়ের 25 মিলিয়ন বাসিন্দাকে ঝড় আসার আগে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহরের ভেতরের রাস্তায় সর্বোচ্চ গতিবিধি সীমা ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই বিরল। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে। এই মাসে চীনের দক্ষিণের হাইনান দ্বীপে আঘাত হানে আরেকটি টাইফুন ইয়াগি। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়া মারাত্মক বন্যার কবলে পড়ে। বিশেষ করে ভিয়েতনাম এবং মিয়ানমারে শত শত মানুষ মারা যায়। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। 2009 সালে 17 বছর বয়সী নেইমার ব্রাজিলের টপ ডিভিশন ফুটবল লিগে 16টি গোলে অবদান রেখেছিলেন। এর মধ্যে 10টি ছিল গোল, অ্যাসিস্ট ছিল 6টি। নেইমারের এই অর্জনে ভাগ বসালেন এস্তেভাও উইলিয়ান। লিওনেল মেসির খেলার সঙ্গে মিল থাকায় এস্তেভাওকে ডাকা হয় ব্রাজিলের মেসি নামে। এরই মধ্যে বেশ নামডাক কামিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান সিরিয়াতে পালমেইরাসের হয়ে এবারের মৌসুমে 17 বছর বয়সী 9টি গোল ও 7টি অ্যাসিস্ট করেছেন তিনি। 16 সেপ্টেম্বর ক্রিসিউমাকে 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে পালমেইরাস। এ ম্যাচে একটি গোল করেন উইঙ্গার এস্তেভাও। এবারের আসরে তিনি লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। 11টি গোল করেছেন তারই জাতীয় দলের সতীর্থ পেদ্রো। তবে অ্যাসিস্টের দিক থেকে এস্তেভাও সবার শীর্ষে। নামডাক পাওয়া এস্তেভাও চুক্তি করেছেন ইউরোপিয়ান জায়ান্ট চেলসির সঙ্গে। বয়স 18 পূর্ণ না হওয়ায় এখনও ব্রাজিলে খেলতে হচ্ছে তাকে। 34 মিলিয়ন ইউরোর বিনিময়ে দলবদল করা এই তারকা আগামী মৌসুমের গ্রীষ্মে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে পাড়ি জমাবেন। এস্তেভাওয়ের অভিষেক হয়ে গেছে ব্রাজিল জাতীয় দলেও। গত 7 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। ম্যাচের 62 মিনিটে নেমে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেন। 17 বছর 135 দিন বয়সে খেলতে নেমে ব্রাজিলের 5ম সর্বকনিষ্ঠ ফুটবলার হন তিনি।
এবারে বিনোদন সংবাদ। দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের সিনেমা মানেই জম্পেশ আয়োজনের বাক্স ভর্তি বিনোদন। তার সিনেমা দেখার জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন ভক্ত দর্শকেরা। এবার বরাবরের মতো আবারও বাজিমাত করলেন নতুন সিনেমাতে। তার দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বা দ্য গোট মুক্তি পায় গত 5 সেপ্টেম্বর। বিশ্বের 6000 পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। ভেঙ্কট প্রভুর নির্মাণে এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করে। এর আগে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করে তামিল সিনেমা লিও। গত বছর মুক্তিপ্রাপ্ত এই সিনেমা আয় করেছিল 146 কোটি রুপি। বক্স অফিসে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সিনেমার জয় জয়কার এখন। মুক্তির 10 দিনেই এর আয় শুনলে অবাক হবে যে কেউ। StackNilk.com এর তথ্য অনুসারে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুক্তির 10 দিনে শুধু ভারতে আয় করেছে 217.2 কোটি রুপি, বিদেশে আয় করেছে 133.8 কোটি রুপি, যার মোট আয় দাঁড়িয়েছে 351 কোটি রুপি। বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে 400 কোটি রুপি বাজেটের সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস আঘোরাম, কালাপাথি এস গণেশ, কালাপাথি এস সুরেশ। এর মধ্যে থালাপতি বিজয় 200 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। মুক্তির আগে সিনেমাটি আয় করে 185 কোটি রুপি। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার। ট্রাম্পের গলফ মাঠের কাছে গোলাগুলি, হত্যা চেষ্টা বলছে FBI। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই, মন্তব্য বাইডেনের। নিউ ইয়র্কে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। ছাত্র আন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের তথ্য চায় জাতিসংঘের তদন্ত দল। এবং 75 বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।